থাকতে হবে সেটা আমরা সবাই ঐকমত্য পোষণ করেছি। আর একটা বিষয় ঐকমত্য কমিশনের প্রস্তাবে এসছে যে বিচার ও দণ্ড সম্পর্কে বিদ্যমান বিধানের সংবিধানের ৩৫ অনুচ্ছেদে বর্ণিত মৌলিক অধিকারসমূহ যেন খর্ব করা না হয়। এখানে আমি ক্লিয়ারলি বলেছিলাম যে বর্তমান সংবিধানেও আর্টিকেল 36 to 42 মানে অ্যাকসেপ্টিং 41 এগুলোর ক্ষেত্রে জরুরি আইন প্রযোজ্য হয় না, জরুরি অবস্থা প্রযোজ্য হয় না। এখানে 41 হচ্ছে ওই ধর্ম পালনের অধিকার, প্রিচিংয়ের অধিকার ইত্যাদি, এটা কখনো এই জরুরি আইনের আওতায় আসে না, এটা আর্টিকেল 41। একইভাবে 35ও ওখানে উল্লেখ করা নাই। তা আমার যুক্তি ছিল যে এটা অলরেডি বাইরে আছে, জরুরি আইনের বিধানের বাইরে, সেটা আবার এখানে পুনরুল্লেখের আসলে দরকার ছিল না। তো সেটা হচ্ছে বিভিন্ন আদালতে, ট্রাইব্যুনালে মামলা করার অধিকার জনগণের থাকবে এবং নিজের বিরুদ্ধে নিজে সাক্ষী দিতে পারবে না, এরকম অধিকার আছে। আরেকটা বিষয় ওই দিন আলাপে এসেছিল, সেটা হচ্ছে কারো বিরুদ্ধে লাঞ্ছনামূলক, নির্যাতনমূলক, নিবর্তনমূলক কোনো আচরণ করা যাবে না। ওই বিধানটা আসলে আর্টিকেল 35-এর সাবসেকশন 5-এ উল্লেখ আছে, তারপরেও সেদিন সেটা উল্লেখ করেছিল। তা আমরা সেটা দ্বিমত তখন পোষণ করি না, এই জন্যে যে জনগণ আসলে জানতে চায় যে তার কি কি অধিকার প্রোটেক্টেড থাকবে জরুরি আইন ঘোষণা হলেও, জরুরি অবস্থা ঘোষণা হলেও। সেই জন্য সেই সময় আমি খুব একটা এটা নিয়ে আপত্তি তুলে নেই, বিকজ এটা অলরেডি প্রোটেক্টেড আছে। তারপরেও 18 করতে চাইলে কোনো অসুবিধা ছিল না। কিন্তু আজকে যখন পুরো 35 আর্টিকেলে উল্লেখ করলো, তখন বললাম যে এটা তো অলরেডি জরুরি অবস্থা ঘোষণা করলেই আর্টিকেল 35 ওর ভিতরে পড়েই না। তারপরেও যেহেতু সবাই বিবেচনা করেন যে তারপরেও উল্লেখ থাকতে হবে, থাকুক, সেই হিসাবে রাখা। তো এই হচ্ছে জরুরি আইন সম্পর্কে আজকের ঐকমত্য। আর প্রধান বিচারপতি নিয়োগ সংক্রান্ত আপনারা জানেন এর আগেও 1-2 দিন আলোচনা হয়েছে। হাউজে সবাই একমত যে রাষ্ট্রপতির যে সীমাহীন ক্ষমতা প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে এখন আছে আর্টিকেল 95-এ, যে বাংলাদেশের যে কোনো নাগরিককে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া যায় যদি তার প্রধান বিচারপতি হওয়ার জন্য যে অন্যান্য যোগ্যতা আছে সেগুলো থাকে। সেখানে হাইকোর্ট ডিভিশন বা আপিলেট ডিভিশন বা অন্য কোনো ক্রাইটেরিয়া ওখানে কোনো কিছু উল্লেখ করা নাই। তো সেই জন্য সেটা আমাদেরই প্রস্তাব ছিল যে রাষ্ট্রপতিকে এখানে চিফ জাস্টিস নিয়োগের ক্ষেত্রে যেহেতু তিনি স্বাধীন সাংবিধানিকভাবে, সেই ক্ষেত্রে চিফ জাস্টিস নিয়োগের ক্ষেত্রে আপিল বিভাগের বিচারপতিদের মধ্য থেকে নিয়োগের জন্য আমরা বাধ্যবাধকতা রাখি। এবং আপিল বিভাগের আমাদের দলীয় অবস্থান ছিল জ্যেষ্ঠতম 3 জনের মধ্য থেকে যেন করা হয়। পরে হাউজে আলোচনার পরে আমরা একটা জায়গায় এসেছিলাম যে সিনিয়র মোস্ট 2 জনের মধ্য থেকে যেন রাষ্ট্রপতি চিফ জাস্টিস নিয়োগ করেন। তো সেই ক্ষেত্রে কোনো দল আপত্তি জানিয়ে বলেছে এবং কমিশনের প্রস্তাব ছিল যেন সিনিয়র মোস্ট জ্যেষ্ঠতম যিনি হবেন একজন, তাকেই যেন করা হয়। তো এখানে আমাদের কিছু অবজারভেশন ছিল যে আমাদের অতীত অভিজ্ঞতা বলে যে সিনিয়র মোস্ট যিনি হলেন তিনি অত্যন্ত বিতর্কিত বা দুর্নীতিগ্রস্ত বা এরকম অনেক বিচারপতি আমরা দেখেছি যে দেশে থাকতে পারে নাই বা অনেক এলিগেশন হয়েছে, কনভিক্টেড হয়েছে, বিভিন্ন আপত্তি আছে। তো সেই জন্য একটা বিধান ওখানে করা যে আর্টিকেল 96 অনুসারে যাদের বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বিভিন্ন রকমের অভিযোগ আছে এবং সেটা তদন্তাধীন, তারা বাদ যাবে। এবং সর্বজ্যেষ্ঠ 2 জনের মধ্যে থেকে হলে একটা অপশন থাকবে যে কোনো কারণে যদি 1 নম্বর ব্যক্তি বা সিনিয়র মোস্টের বিরুদ্ধে কোনো রকমের কোনো অবজারভেশন থাকে, এটা ইন প্র্যাকটিস দেখা যায়, তখন যাতে অ্যাটলিস্ট আরেকটা অপশন থাকে। তো এটা অনেকেই মনে করেছেন যে এটা হয়তো রাজনৈতিকভাবে প্রভাবিত হবে, কিন্তু এখানে যেহেতু রাষ্ট্রপতি নিয়োগের ক্ষেত্রে বা ইলেক্টেড হওয়ার ক্ষেত্রে আমাদের একটা প্রস্তাব আছে যে লোয়ার হাউসে বা আপার হাউস যদি গঠিত, আপার হাউস সহ রাষ্ট্রপতি গোপন ভোটের মাধ্যমে স্বাধীনভাবে এমপিরা ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করবেন। তো সেই ক্ষেত্রে তো রাষ্ট্রপতি আগের রাষ্ট্রপতির মতো হবে না। সেই বিবেচনায় আমরা বলেছি যে এটা রাষ্ট্রপতির হাতে থাকা উচিত। তো যেহেতু 2 জনের মধ্য থেকে হবে না, 1 জনের মধ্য